হাত পা পঙ্গু করে দিয়েছে, যাদের জীবন কেড়ে নিয়েছে, সেই সমস্ত পুলিশ কর্মকর্তাদের এখনো ট্রেনিং দেওয়া হচ্ছে। কাউকে গুলিস্তানে, কাউকে গুলশানে, কাউকে মিরপুরে, কাউকে আজিমপুরে, সেই সমস্ত ছাত্রী ভরে তাদেরকে রাখা হচ্ছে। এইটাই যদি উদ্দেশ্য হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার যাদের উপরে প্রায় ১,৫০০-এর অধিক শিশু, কিশোর, শ্রমিক জনতার আত্মদানের মধ্যে দিয়ে তারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে, তারা যদি এই পন্থা অবলম্বন করে তাহলে এই দেশে এক ভয়ানক পরিস্থিতির দিকে তারা দেশকে ফেলেছে। এই দেশের মানুষের জান মালের নিরাপত্তাকে একবারই তারা অনিশ্চিত করে ফেলেছে। এইটা কখনোই হতে পারে না। আমরা বিভিন্নভাবে দেখছি, নানা কায়দায় এই সরকার তাদেরকে পুনর্বাসন করছে। আমি কালকেও বলেছি, আজকেও বলি, একজন রাষ্ট্রদূত কাতারে ছিলেন, তিনি রিনিউ করতেন না, নবায়ন করতেন না। তিনি খবর নিতেন যে এই লোকগুলো, কারণ মধ্যপ্রাচ্যে যারা থাকেন তারা অধিকাংশই বিএনপির সমর্থক, তাদেরকে তিনি নানাভাবে হয়রানি করেছেন, তাদের নবায়ন করতো না, যাতে কাতার সরকার তাদেরকে জোর করে পাঠিয়ে দেয়। সেই লোককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। ইউনূস সাহেব, তাকে তো এই বিষয়গুলি দেখতে হবে। তার প্রতি জনগণের যে আস্থা, সেই আস্থার যাতে ফলপ্রসূ হয় সেটা তো তাকে দেখতে হবে। কারা এই পররাষ্ট্র সচিব বানাচ্ছে? সেই কাতারের রাষ্ট্রদূত। এইভাবে বিভিন্ন জায়গায়, একটা কথা হলো, একটা সরকারে অনেক ধরনের লোক থাকতে পারে, নিরপেক্ষ লোকও থাকতে পারে, যে কোনো ভূমিকা রাখে, কিন্তু যারা শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে এবং তার শুভ দৃষ্টি নেওয়ার জন্য যারা বিরোধী দলকে দমন করতে সক্রিয় ভূমিকা পালন করেছে, তারা যদি আজকে গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসানো হয়, তারা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হয়, তাহলে সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বল হয়ে যাবে, প্রশ্নবিদ্ধ করবে। কারণ এরা কোনোদিনই গণতন্ত্রের পথে অভিযাত্রার যে কাজগুলি বাকি আছে, অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো হয়নি, এখনো আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত আইন কানুন দরকার সেগুলো এখনো করা হয়নি। নির্বাচন কমিশন করে আরো অনেক যে কাজ আছে, বিচার, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে আমাদের চিকিৎসকবৃন্দ, দেশের প্রখ্যাত চিকিৎসকদের পরামর্শক্রমে যে লিফলেট তৈরি করে জনগণকে সচেতন করার যে মহান দায়িত্ব পালন করছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত সাংবাদিক ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত এখানে যারা পথচারী রয়েছেন, আরো যারা রয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য 18,35,000 কোটি টাকা, আর পাচার হয়েছে 17,60,000 কোটি টাকা। কত বড় দুর্বৃত্তদের শাসন সেখানে ছিল। বন্ধুরা আমার, আমি সেই জন্যই বলতে চাই যে সেই দুর্বৃত্তরা আজকে নানা দিক থেকে পালিয়ে গিয়ে বাজে বাজে আওয়াজ। শেখ হাসিনা বলছেন যে বর্তমান যে সরকার, সে আর এক মাসের বেশি টিকবে না, কারণ উনি লুটপাটের যে স্বাদ পেয়েছেন, টাকা আত্মসাতের যে স্বাদ পেয়েছেন, নিজেদের লোকদেরকে আঙ্গুল ফুলে কলা গাছ বানানোর যে তিনি কর্মসূচি নিয়েছিলেন, সেই কর্মসূচি, সেই স্বর্গ তিনি ফিরে পেতে চান। এই কারণেই তিনি বলছেন, কোথায় পার্শ্ববর্তী দেশ থেকে নাকি তিনি বলেছেন তাদেরকে, হত্যাকারীদেরকে পুলিশ অনেককেই পারেনি, কিছু গ্রেপ্তার করেছে। এই কথা ছাত্রলীগের এক নেতা শেখ হাসিনাকে জানাচ্ছে। শেখ হাসিনা তিনি ক্ষমতায় নেই, পলাতক অবস্থায় আছে। তার এলাকা গোপালগঞ্জ, তার বাড়ি, সেইখানে একটি শান্তিপূর্ণ কি বলে শোভাযাত্রা, শান্তিপূর্ণ একটি খবর জিয়ারতের জন্য স্বেচ্ছাসেবক দলের নেতারা যাচ্ছে একদমকে নিয়ে, সেখানে আক্রমণ করে দিদারকে হত্যা করা হচ্ছে। তিনি বলছেন যে কারা গ্রেপ্তার লিস্ট করো, ওসিদের লিস্ট করো। তিনি প্রধানমন্ত্রী ছিলেন না মাফিয়া আমরা যে বলি, উনি তো ছিলেন মাফিয়াদের গডফাদার, বা আমরা বলতে পারি গডফাদার। তার পতন হওয়ার পরেও তার প্রতিহিংসা কত লেলিহান, তার প্রতিহিংসার আগুন কত লেলিহান,
যে তিনি ছাত্রলীগের নেতাকে বলছেন তোমরা লিস্ট করে রাখো, কিন্তু তোমার যুবলীগ ছাত্রলীগকে একজন স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করলো। যে এলাকায় আপনার বাড়ি, আপনি যদি সত্যিকারে এই দেশের রাজনীতিবিদ হতেন, নেতা হতেন রাজনৈতিক দলে, তাহলে আপনি এই কথা বলতেন না। আপনি বলতেন এই হচ্ছে গত স্বৈরাচার। বন্ধুরা, এরা ডেঙ্গুতে মানুষ মারা যাবে সেই নিয়ে তাদের কোনো দরকার, সেই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা। করোনায় মানুষ মারা যাচ্ছে, তিনি অত্যন্ত নিরাপদ অবস্থায় গণভবনের মধ্যে অবস্থান করেছেন। এদিকে শত শত হাজার হাজার লোক মারা যাচ্ছে। বন্ধুরা আমার, তাও যখন শুনি কেউ কেউ যখন বলে যে এই স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলে, তখন বিপজ্জনক বার্তা যায় জনগণের কাছে। যখন কোনো উপদেষ্টা বলে যে তাদেরকে নিজেদের ঘর গোছানোর জন্য, তখন সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা। যারা এতদিন গুম, খুন আর আয়না ঘরের সংস্কৃতি তৈরি করেছিল, দর্শন হয়, তাহলে এই দেশে আর মানুষ বসবাস করতে পারবে না। এই দেশ হবে জল্লাদের উল্লাস ভূমি। এইখানে গণতন্ত্র, কথা বলা, মত প্রকাশের স্বাধীনতা চিরদিনের জন্য কবরস্থ হয়ে যাবে, গোরস্থানে চলে যাবে। সুতরাং যারা হচ্ছেন, বিভিন্ন পদে যাচ্ছেন, তারা যখন এই ধরনের বার্তা দেয়, তখন এটা সাংঘাতিক ধরনের একটা মরণঘাতী বার্তা জনগণের দিচ্ছেন যে স্বৈরাচার তাদের পুনর্বাসনের যখন বার্তা তারা দেয়, বলছেন তারা ঘর গোছাতে, আর যারা আন্দোলনে ছিল তাদেরকে বলছেন থ্যাংক ইউ।